আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো তাহলে চলো আমরা আগে আমাদের প্রশ্নগুলো পড়ি এবং প্রশ্নগুলোর অ্যান্সার বোঝার চেষ্টা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য কি বলতেছে যে খনিজ কাকে বলে। সো আমরা জানি যে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে, এটা খনিজ মানে যে মাটির তলদেশ হতে হবে এমন কোনো কথা নাই। মাটির উপরিভাগে হতে পারে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেরকম বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে খনিজ বলা হয়। অর্থাৎ মাটির উপরিভাগও হতে পারে, মাটির তলদেশও হতে পারে। এই সকল জায়গা থেকে আমরা যেই খনিজগুলোকে সংগ্রহ করি, মানে আমরা যেই প্রয়োজনীয় উপাদান ধাতু অধাতু সংগ্রহ করি এদেরকে আমরা খনিজ নামে চিনি। ওকে, আকরিক কাকে বলে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার বোর্ডে এসেছে। এই যে বোর্ডগুলো দেখে বুঝতে পারতেছো যে আকরিক দেখো কতবার বোর্ডে এসেছে। তার মানে এই প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ এটা কি আর আমার তোমাদেরকে বলে দিতে হবে? অবশ্যই না, তোমরা দেখেই বুঝতেছো যে এটা আসার মতো একটা প্রশ্ন। দেখো কি বলতেছে, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে, যেরকম গ্যালেনা। আচ্ছা, তো যে সকল খনিজ থেকে আমরা লাভজনকভাবে ধাতু বা অধাতু সংরক্ষণ করতে পারি তাদেরকে কি বলা হয়? খনিজকে আকরিক বলা হয়, যেমন গ্যালেনা, লেড সালফেট। আচ্ছা, গেল সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কি দেখো, থার্ড কোশ্চেন বলতেছে যে রূপান্তরিত শিলা কাকে বলে। ওকে, দেখো কি বলতেছে যে আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলোকে রূপান্তরিত শিলা বলে। অর্থাৎ এই যে দুইটা টাইপের বিশেষ শিলা, একটা হচ্ছে আগ্নেয় শিলা আর হচ্ছে পাললিক শিলা। এই দুইটা শিলা আমাদের তাপ এবং চাপের প্রভাবে কি হয়, চেঞ্জ হয়ে যায়। এই তাপ এবং চাপের প্রভাবে চেঞ্জ হয়ে নতুন যেই শিলাটা তৈরি হয় সেই শিলাকে আমরা বলতে পারি রূপান্তরিত শিলা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাগমা কাকে বলে। কি বলছে দেখো, আগ্নেয়গিরি থেকে এই যে গলিত পদার্থসমূহের মিশ্রণ বের হয়, আগ্নেয়গিরি থেকে গলিত পদার্থসমূহের যে মিশ্রণ বের হয় তাকে কি বলে? তাকে মূলত ম্যাগমা বলে। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, খনিজ মল কি। খনিজ মল কি? আচ্ছা, সো আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় আকরিকের সাথে আকরিক ব্যতীত অন্যান্য যেসব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে সেসব পদার্থকে খনিজ মল বলে। সহজে যদি বলি, আমাদের আকরিকের সাথে যেই পদার্থগুলো মিশ্রিত অবস্থায় থাকে আকরিক ব্যতি রেখে, যেটা আমাদের আসলে দরকার নাই, আমাদের দরকার তো আকরিকটা। সো আকরিক বাদে অন্যান্য যে পদার্থ সমূহ সেখানে মিশ্রিত হয়ে থাকে সেই পদার্থ সমূহকে কি বলা হয়? খনিজ মল বলা হয়। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন দেখো, ধাতু নিষ্কাশন কাকে বলে। আচ্ছা, যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে। মানে যেই প্রসেসটা আমরা ফলো করি, যেই প্রসেসের মাধ্যমে আমরা একটা আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করতে পারি, ধাতু করে নিয়ে আসতে পারি, সেটাকে বলা হয় ধাতু নিষ্কাশন। পদ্ধতিটাকে বলা হয় ধাতু নিষ্কাশন। আচ্ছা, ক্যালামাইন আকরিকের সংকেত লিখো। ক্যালামাইন মূলত একটি জিঙ্কের আকরিক যার সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। সো মনে রাখতে হবে ক্যালামাইন জিঙ্কের আকরিক এবং তার সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। আচ্ছা, নেক্সট বক্সাইটের সংকেত দেখো। বক্সাইট কার আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তো বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 H2O, Al2O3 H2O। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছে দেখো ওলিয়াম কি। ওকে, ওলিয়ামের সংকেত বলতেছে দেখো। তো আমরা কি বলতে পারি? ওলিয়ামের সংকেত হলো H2S2O7। এটা কিন্তু আরো অনেকগুলো নাম আছে ওলিয়াম বাদে। ওলিয়াম বাদের নাম হতে পারে পাইরোসালফিউরিক অ্যাসিড, এটার নাম হতে পারে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। সো এই যে ডিফারেন্ট নাম, পাইরোসালফিউরিক অ্যাসিড, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। তো এগুলো আমাদের আসে আর কি অনেক সময়। ওকে, সেকেন্ড দেখো একই কোশ্চেনের আরেকটা ফরমেশন, যে ওলিয়াম কাকে বলে বা ওলিয়াম কি। তো এখানে এটার সংজ্ঞা, একটা হচ্ছে ওলিয়ামের সংকেত। ওলিয়ামের সংকেত বললে আমরা H2S2O7 এটা সহজে লিখে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে পিওর ওলিয়ামের সংকেত। আর ওলিয়াম কাকে বলে? ওলিয়াম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণে তৈরিকৃত যে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, এই ধুমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা 98% সালফার ট্রাইঅক্সাইড মিশ্রিত করি, সেখানে এই মিশ্রণ থেকে তৈরি হচ্ছে H2S2O7, যেটাকে বলা হয় ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। এই ধুমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা ওলিয়াম নামে চিনি। আচ্ছা, গেল এটা। দেন দেখো কি বলছে। আচ্ছা, দেন বলতেছে যে বশীকরণ কাকে বলে। ওকে,
যে প্রক্রিয়ায় ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাকে বশীকরণ বলে। গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে, এখানে জাস্ট মূল জিনিসটা হচ্ছে এইটা যে বশীকরণ প্রসেসের মধ্যে কি থাকবে, অক্সিজেন থাকবে। মানে তুমি যেই আকরিকটা নেবা ওই আকরিকের কাছেই অক্সিজেন থাকবে, যেরকম জিঙ্ক কার্বনেট, তারপরে হচ্ছে আমার হেমাটাইট বা এই যে অন্যান্য যে আকরিকগুলো থাকে আর কি, এই আকরিকের নিজের কাছে কিন্তু অক্সিজেন থাকে। তো আমরা এই অক্সিজেনের যেহেতু তার কাছে রয়েছে, এই জন্য বায়ুর অনুপস্থিতিতে আমরা যখন তাকে উত্তপ্ত করব তখন সেই প্রসেসটাকে বলা হবে কি, বশীকরণ প্রসেস। নেক্সট প্রসেস দেখো, বিগালোক কি। আচ্ছা, বলতেছে উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে দ্রবীভূত খনিজ মলকে অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। সহজে বলি, কার্বন বিজারণ প্রসেসটা আসলে একটু উইক প্রসেস, একটু দুর্বল প্রসেস। তো এই প্রসেসে আমাদের আকরিক থেকে যেই ধাতুটাকে আমরা নিষ্কাশন করি, এই ধাতুর সাথে তোমার খনিজ মল থেকে যেতে পারে। মানে এটা একটা সন্দেহ করা হচ্ছে যে অলওয়েজই যে থাকবে এমনটা না, কথা হচ্ছে যে এখানে খনিজ মলটা থেকে যেতে পারে। আচ্ছা, তো এই জন্য বলতেছে যে এখান থেকে খনিজ মলটাকে অপসারণ করার জন্য যেই পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। অর্থাৎ এই জায়গা থেকে যে আমরা খনিজ মলটা সরাবো বা অপসারণ করব, এই জন্য আমরা যেটা অ্যাড করি এই জায়গাতে, সেই জিনিসটাকে কি বলা হয়, সেই জিনিসটাকেই বলা হয় বিগালক। এখন ওই খনিজ মল যদি ক্ষারীয় হয় তাহলে অ্যাসিডীয় বিগালক যোগ করা হয়, খনিজ মল যদি অ্যাসিডীয় হয় তাহলে ক্ষারীয় বিগালক যোগ করা হয়। সো এখানে তখন আবার একটা প্রশমন বিক্রিয়ার ব্যাপার চলে আসে। আচ্ছা, লিমোনাইটের সংকেত কি? লিমোনাইট, আচ্ছা লিমোনাইটের সংকেত হচ্ছে Fe2O3H2O। আচ্ছা, আমি এটার কথাই তখন তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের বশীকরণ প্রসেসের মধ্যে অনেক সময় কি হয় যে অক্সিজেন যাদের মধ্যে আছে, যে সকল আকরিকের কাছে অক্সিজেন থাকে তারা কিন্তু আর অক্সিজেনের প্রয়োজন পড়ে না। তো এই যে লিমোনাইটের সংকেতটা আমরা এটা দিব, কিন্তু বশীকরণ প্রসেসে দেখো এই আকরিকের নিজের মধ্যে অক্সিজেন আছে, অতএব এখানে আমাকে আর বাহির থেকে অক্সিজেন দিয়ে তাপ প্রদান করতে হবে না, আমি এখানে অক্সিজেন ছাড়াই মূলত তাপ প্রদান করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের লিমোনেটের সংকেত। আর আমি বললাম যে আমাদের আগের যে প্রসেসটা ছিল এই যে বশীকরণ প্রসেস, এবং এই প্রসেসের আসলে অ্যান্সারের সাথে লিমোনাইটটা জড়িত। কারণ লিমোনাইটের নিজের কাছে কি আছে, অক্সিজেন আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো আমাদেরকে, যে ক্রায়োলাইট কি। আচ্ছা, তো কি বলছে দেখো, যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, মানে এটার আসলে ক্রায়োলাইট হচ্ছে বাণিজ্যিক নাম, আর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। অ্যালুমিনিয়াম থাকলে সেটাকে আমরা অ্যালুমিনেট বলি। খনিজ দ্রবণকে ক্রায়োলাইট বলে। আচ্ছা, তো এটা গেল আমাদের ক্রায়োলাইটের সংকেত। আচ্ছা, পরবর্তী অংশে কি বলতেছে, পরবর্তী অংশে বলতেছে যে কাঁসা মানে কিন্তু কপার, কাঁসা এর সংযুক্তিটি লিখো আর কি। মানে কাঁসা আসলে একটা সংকর ধাতু, মূলত এখানে কাঁসা বলতে সংকর ধাতুকে বোঝানো হচ্ছে, যেখানে কপার এবং টিন মিশ্রিত হয়ে এই ধাতুটা তৈরি হয়। সো এই কাঁসার মধ্যে কপার থাকে কত পার্সেন্ট, 90%, আর টিন থাকে কত পার্সেন্ট, 10%। আসলে এই পার্সেন্টেজটা জানতে চাচ্ছিল যে কপার এখানে কতটুকু পার্সেন্টেজ নিয়ে আছে আর টিন এখানে কতটুকু পার্সেন্টেজ নিয়ে আছে। আচ্ছা, ওকে ফাইন। এবারের নেক্সট প্রশ্ন দেখো, তাপ জারণ কাকে বলে? আচ্ছা, সো যে প্রক্রিয়ায় সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাকে আসলে তাপ জারণ বলে। তো কি বলতেছে দেখো, যে বাতাসের উপস্থিতিতে আমরা একটু আগে কিন্তু আকরিকের বশীকরণ পড়েছিলাম, এবার হচ্ছে যে আমরা আকরিকের তাপ জারণ। এই দুটোর মধ্যে মূল ডিফারেন্সই হচ্ছে অক্সিজেন। এক জায়গায় আমরা অক্সিজেন সহ উত্তপ্ত করব, আর এক জায়গায় আমরা অক্সিজেন ছাড়া উত্তপ্ত করব। সো এই দুইটাই কিন্তু এখানকার মূল ডিফারেন্স, যে সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাকে তাপ জারণ বলে। আচ্ছা, গেল এটা। এবারে আসো নেক্সট প্রসেসে কি বলতেছে, স্ববিজারণ কি। আচ্ছা, সো বলতেছে যে সক্রিয়তা সিরিজে নিচের দিকের অবহিত কম সক্রিয় ধাতু, মানে নিচের দিকে যে ধাতুগুলো আছে তাদের কথা বোঝানো হচ্ছে। কম সক্রিয় ধাতুসমূহকে এদের অক্সাইড থেকে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করে যে বিজারণ ঘটানো হয় তাকে স্ববিজারণ বলে। অর্থাৎ বলতে চাচ্ছে যে নিচের দিকে যে ধাতুগুলো আছে,
নিচের দিকে যারা তারা কিন্তু সহজেই মানে অন্যান্য ধাতুর মতো সক্রিয় না, অতটা তড়িৎ বিশ্লেষণ প্রসেস বা কার্বন বিজারণ প্রসেস এরা ফলো করবে না। তাহলে এখানে এইটাই বলা হচ্ছে যে ধাতুসমূহকে এদের অক্সাইড থেকে কোনো বিজারক যোগ না করে, মানে বিজারক যোগ না করে বলতে বোঝানো হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ বা কার্বন অক্সিজেন এরকম টাইপের কোনো একটা বিজারণ যোগ না করে উত্তপ্ত করে যে বিজারণ গঠন হয় তাকে স্ববিজারণ বলে। ধাতুর আকরিককে তার অক্সাইড থেকে উত্তপ্ত করার মাধ্যমে যে বিজারণটা আমরা তৈরি করি এটাকে বলা হয় স্ববিজারণ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখো, খনি হতে সালফারকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? তো অ্যান্সারটা হচ্ছে খনি হতে সালফারকে ফ্রাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। খনি হতে সালফারকে ফ্রাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ফ্লাস্ক কি? আচ্ছা, বলতেছে যে আকরিক থেকে খনিজ মল দূর করার জন্য আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করা হয় তাকে ফ্লাস্ক বলে। মানে আকরিক হতে খনিজ মল আমরা দূর করব, খনিজ মলটাকে আমরা ওখান থেকে সরাই ফেলবো। এখন এই খনিজ মলটা সরাবো একটা সিস্টেমে, এই জন্য আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করা হয় তাকে ফ্লাস্ক বলে। অর্থাৎ তুমি আকরিকের মধ্যে একটা পদার্থ যোগ করবা, যোগ করলে ওই পদার্থটা আইদার আকরিকের সাথে বিক্রিয়া করবে আর না হয় খনিজ মলের সাথে বিক্রিয়া করবে, যার সাথে হোক না কোনো যে কোনো একজনের সাথে বিক্রিয়া করবে। এই প্রসেসে আমরা কি করতে পারি, সেই আকরিক এবং খনিজ মলটাকে আমরা সহজেই পৃথক করে ফেলতে পারি, যেটাকে বলা হয় ফ্লাস্ক। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, সংকর ধাতু কি? সংকর ধাতু কি? আচ্ছা, বলতেছে দেখো যে দুই বা ততোধিক ধাতু অথবা অধাতু নির্দিষ্ট অনুপাতে গলিয়ে নতুন যে ধাতব পদার্থ তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে। তো জাস্ট এখানে সহজ হিসাব যে দুই বা ততোধিক ধাতু হতে পারে দুইটা, আবার একটা ধাতু একটা অধাতু, মানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে নতুন একটা ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ আমরা এখানে তৈরি করি, যেটাকে বলা হয় কি? সংকর ধাতু। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো যে স্টেইনলেস স্টিলের সংযুক্তি লিখো। স্টেইনলেস স্টিলের সংযুক্তি লিখো। আচ্ছা, সো বলতেছে দেখো যে স্টেইনলেস স্টিল বা মরিচাবিহীন ইস্পাত হলো 74% লোহা থাকবে এখানে, 18% ক্রোমিয়াম থাকবে ও আমাদের 8% নিকেল থাকবে। সো 3টা পার্সেন্টেজ আমরা পাবো এখান থেকে। 74% হচ্ছে লোহা, 18% ক্রোমিয়াম আর 8% নিকেল। তো দেখো টোটাল 8 আর 18 24, 24 আর 74 কত হয়? 100%। তার মানে স্টেনলেস স্টিলের মধ্যে লোহা, নিকেল এবং ক্রোমিয়াম থাকতেছে। আর স্টেনলেস স্টিল বা মরিচাবিহীন ইস্পাত, মানে এটা আসলে সহজে মরিচা পড়ে না, এটা অনেক দিন ভালো থাকে আর কি, অনেক দিন সেফ থাকে, এই জন্য এটাকে আমরা স্টেনলেস স্টিল বলি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ধাতুর পুনঃপ্রক্রিয়াজাত কি? মানে কি পুনঃপ্রক্রিয়াজাত বলতে বোঝানো হয় ধাতুটাকে আমরা পুনরায় ইউজ করব, পুনরায় আমরা ব্যবহার করব, এরকম কিছু একটা। সো বলতেছে দেখো পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে। অর্থাৎ আমরা একটা ধাতু থেকে আমরা ব্যবহার করব বা একটা ধাতু থেকে আমরা একটা বস্তু বানাবো, এখন এই বস্তু আমরা ব্যবহার করার পর ধাতুটা তো ক্ষয় হয়ে যাবে, এটাকে আবার আমরা পুনরায় নতুন করে আবার ব্যবহারের উপযোগী করে তুলবো। যে প্রসেসটা আমরা এখানে কাজে লাগাই নতুন করে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য, সেই প্রসেসটাকে বলা হয় কি? সেই প্রসেসটাকে বলা হয় ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, তাম্রমলের সংকেত লিখে দেখো, তাম্রমলে সাধারণত কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের মিশ্রণ থাকে, অর্থাৎ কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের মিশ্রণকে তাম্রমল বলে। কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা তাম্রমল বলি। সো দুইটার মিশ্রণ হবে তাম্রমল। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা বেশ 25 সালের অনেকগুলো বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে। সো রিসেন্ট আসা প্রশ্ন এটা। এখন বলতেছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর যেই প্রলেপ দেই আমরা, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এখানে এটা মনে রাখতে হবে যে আমরা যেই ধাতুর উপরে প্রলেপ দিচ্ছি সে বেশি সক্রিয়, আর বেশি সক্রিয় ধাতুগুলো কি করে? সহজে বায়ুমণ্ডলের অক্সিজেন অথবা জলীয় বাষ্পের সাথে সহজেই বিক্রিয়া করে ফেলে। সো এই জন্য তারা যাতে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে, এই জন্য একটা কম বা দুর্বল সক্রিয় ধাতুর প্রলেপ আমরা এই বেশি সবল বা বেশি সক্রিয় ধাতুর উপরে দেই, যাতে করে উভয় ধাতুই কি থাকে, মানে কম যেটা কম সক্রিয় সে তো বিক্রিয়া করবে না। তো তাকে যখন আমি বেশি সক্রিয়র উপর প্রলেপ দিব, তখন তো বেশি সক্রিয়টাও সরাসরি বাতাসের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না বা জলীয় বাষ্পের সাথে সহজে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। এটাকে ইলেকট্রোপ্লেটিং বলে। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যে রং দেই না কোনো একটা বস্তুর উপরে, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ রঙের মতো। রং দিলে কি হয়? বায়ুর অক্সিজেন বা অন্যান্য উপাদান সরাসরি গিয়ে ডিরেক্টলি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, আমাদের ওই ধাতুটা ভালো থাকে।
বা ক্ষয় কম হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ব্রোঞ্জ কি? আচ্ছা তা বলতেছে গলিত টিন ও কপারের মিশ্রণকে ঠান্ডা করলে যে কঠিন ধাতু পাওয়া যায় তাকে ব্রোঞ্জ বলে। সো গলিত টিন ও কপারের মিশ্রণকে ঠান্ডা করলে যে কঠিন ধাতু পাওয়া যায় তাকে কি বলে? তাকে ব্রোঞ্জ বলে। আচ্ছা নেক্সট প্রশ্ন, তাম্রমল কি? তাম্রমল কি? আচ্ছা বিশুদ্ধ কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন থাকার ফলে এদের উপর কালো বাদামি সবুজ বর্ণের একটি আস্তরণ পড়ে, এই আস্তরণকে কপারের তাম্রমল বলে। এটি মূলত কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের মিশ্রণ, যার রাসায়নিক সংকেত হচ্ছে এটা। ওকে, সো তাম্রমলের সংকেতটা তোমরা এখানে দেখতে পেয়েছো। কপার, পিতল বা কাঁসা টাইপের জিনিসপত্র এদের উপরে আমাদের বায়ুর অক্সিজেনের বিক্রিয়া হয়, বিক্রিয়া হলে এটা একটা কালার সৃষ্টি হয় সেখানে, এবং সেই কালার থেকেই মূলত আমরা কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড, কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড এর একটা মিশ্রণ থাকে, তো আমরা সেই মিশ্রণকেই তাম্রমল হিসেবে চিনি। নেক্সট প্রশ্ন যাচ্ছে দেখো, সুপার হিটেড ওয়াটার কাকে বলে? আচ্ছা আমরা নর্মালি কিন্তু এটা জানি যে পানি কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার স্ফুটনাঙ্কে পৌঁছে যায় এবং জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে। আচ্ছা সেখানে কি বলতেছে দেখো, যে অতিরিক্ত, খেয়াল করো, অতিরিক্ত চাপের প্রভাবে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে। মানে 100 থেকে 374, 100 থেকে 374, এখন 100 থেকে 374 হবে কিভাবে? আমরা জলীয় বাষ্পটাকে আটকে রেখে আমাদের নিচ থেকে তাপ দিব, ফলে ওই বাষ্পের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। নর্মালি খোলা পাত্রে যদি এই কাজটা করতে চাই এটা কিন্তু সম্ভব না, কারণ খোলা পাত্রে করতে গেলে তো জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে আস্তে আস্তে উড়ে যাবে। বাট যদি আমরা একটা বদ্ধ পাত্রে আটকে রেখে দেন যদি আমরা তাপ দিই তখন কিন্তু সেটা আর বের হয়ে যেতে পারবে না। তো তখন সেখানে কি হবে, তখন সেটাকে আমরা সুপার হিটেড ওয়াটার বলবো। দেন পরবর্তী প্রশ্ন দেখো, নিরোধক কাকে বলে? আচ্ছা যে পদার্থ কোনো যৌগ থেকে পানি শোষণ করে সেই পদার্থকে নিরোধক বলে, সেই পদার্থকে নিরোধক বলে। মানে নিরোধক বলতে বোঝানো হয় জাস্ট পানিটাকে শোষণ করে নেওয়া। আমরা নর্মালি কি করি দেখো, কোথাও যদি পানি পড়ে আমরা যদি একটা ফোম সেই পানির উপরে রেখে দিই, ফোমটা কি করবে বলো তো? সেই পানিটাকে শোষণ করে নিয়ে যাবে। একটু পরে দেখবো যে ফোমের নিচে কোনো পানি নেই। সো ব্যাপারটা এইরকম যে কিছু পদার্থ আছে যাদের সংস্পর্শে পানি আসলে সেই পানিটাকে তারা শোষণ করে নিয়ে নেয়, এগুলোকে নিরোধক পদার্থ বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের এই নিরোধক ধর্ম আছে, কেননা গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির মধ্যে থেকে পানিকে বের করে নিয়ে আসতে পারে। চিনির সংকেত থেকে 11 অণু পানি, তো এই 11 অণু পানিকে গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করতে পারে, বিধায় গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ। ওকে, সো আমাদের এই প্রশ্নগুলো আসলে ছিল মূলত এখান থেকে এক্সপ্লেইন করার, তো আমি এটা তোমাদের জন্য এক্সপ্লেইন করে দিলাম। তো আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।